লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের নিষ্কণ্টক। এটি কিন্তু শুধু প্রথম পর্ব নয়, সমস্ত পর্বকে একসাথে করে একটি গল্পে রূপান্তরিত করা হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। কথায় বলে বোবার শত্রু নেই, কিন্তু সন্তান যদি মুখ ও বধির হয় তাহলে তো মা বাবার দুঃখের শেষ থাকে না। অপরূপার মা সুলোচনা দাস যখন বুঝতে পারল তার মেয়ে কোনোদিন কানেও শুনতে পাবে না আর কথাও বলতে পারবে না, তখন তার এক প্রকার পাগল পাগল দশা হলো। অপরূপা যখন জন্মেছিল তখন তার চাপা ফুলের মতো গায়ের রং দেখে সুলোচনা যার পরনাই আনন্দিত হয়েছিল। সুলোচনার বড় মেয়ে অদ্বিতীয়ার গায়ের রং শ্যামলা, যদিও তার মুখ চোখ অত্যন্ত সুন্দর, কিন্তু মেয়ের গায়ের রং চাপা দেখে সুলোচনা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন। সুলোচনা দেখেছেন মেয়েদের গায়ের রংটাই হলো আসল। শুধু গল্প উপন্যাসে নয়, বাস্তবেও দেখেছেন মেয়ের গায়ের রঙের উপর ভিত্তি করেই পাত্রপক্ষ সিদ্ধান্ত নেয় মেয়ে সুরূপা না কুরূপা। সুলোচনার স্বামী কৃষ্ণকান্ত অবশ্য বলেন, তুমি বড় প্রাচীনপন্থী গো সুলোচনা, এখনকার দিনে রূপের খামতি গুণ দিয়ে ঢেকে ফেলা যায়। সুলোচনা এসব কথার কোনো জবাব দেন না। তিনি জানেন কথায় কথা বাড়ে। ছেলেদের যেমন লোকে পকেটের জোর দেখে, তেমনি মেয়েদের ক্ষেত্রে ওই গায়ের রঙের কদরই সবচেয়ে বেশি। এই রূপের জোরেই তিনি এই দাস বাড়িতে বিয়ে হয়ে এসেছেন। অবশ্য যৌতুকও কিছু কম নেননি তার শ্বশুর মশাই। খাট, বিছানা, আলমারি, রূপোর বাসন, সোনার গহনা থেকে শুরু করে মেয়ের নামে কিছু নগদ টাকাও দিয়েছিলেন। জন্মের মতো মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, দিতে তো হবেই। বিয়ের পর যে মেয়ে তার বাপের ঘরে অতিথি হয়ে যায়, বাপের ঘরে তার যে তখন আর কোনো দাবি দাওয়া থাকে না। এসব চিরাচরিত প্রথা প্রতিবাদ করে কোনো লাভ নেই। জোর গলায় প্রতিবাদ না করলেও কৃষ্ণকান্ত দাস ভালো করেই বুঝতে পারেন তার স্ত্রীর মনের কথা। তখন তিনি বলেন, রূপ ছাড়াও আরও একটি জিনিসের কদর আছে আমাদের সমাজে, সেটাও মনে রেখো, আর সেটা হলো টাকা। সুলোচনা দেবী জানেন তার শ্বশুর বাড়ির অগাধ সম্পত্তি। বড় বাজারে বিশাল দুটি শাড়ির দোকান ছাড়াও বউবাজারে একটি চশমার দোকানও আছে। কৃষ্ণকান্ত দাস বাড়ির বড় ছেলে। তার একটি ছোট ভাই আছে, তার নাম কমলকান্ত দাস। যৌথ সংসার। কৃষ্ণকান্ত এবং কমলকান্তর বাবা সজনীকান্ত দাস এখনও জীবিত। ব্যবসা এবং সংসারের আয়পত্র এখনও তিনি দেখাশোনা করেন। দুই ছেলেকে মোটা অঙ্কের মাসোহারা দেন। এছাড়া ব্যাংকের লকারে তার গচ্ছিত সোনাদানার পরিমাণ অনেক। ব্যাংক ব্যালেন্সও নেহাত মন্দ নয়। সেদিকেই যে কৃষ্ণকান্ত তার মনোযোগ আকর্ষণ করতে চাইছেন সে কথা সুলোচনা দেবী বোঝেন। তখন তার কিঞ্চিত স্বস্তি হয় বটে, কিন্তু পুরোপুরি শান্তি পান না। তিনি বোঝেন তার দেওর কমলকান্ত অত্যন্ত সুচতুর, অপরপক্ষে কৃষ্ণকান্ত বাবুর বিষয় বুদ্ধি অত্যন্ত কাঁচা। তাই সুলোচনার মনে একটা কাঁটা ক্রমাগত খচখচ করতেই থাকে। শ্বশুর মারা যাবার পর তারা কতটা কি পাবেন এই ভয়ে তিনি নিজের মনেই ছটফট করেন, কারণ কথাটা তিনি কাউকে বলতেও পারেন না। এমনিতেই পরপর দুটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন বলে শাশুড়ি অন্নপূর্ণা দেবী তার ওপর যথেষ্ট রুষ্ট। প্রত্যেকেই আশা করেছিল যে সুলোচনা অন্তত দ্বিতীয়বার একটি পুত্র সন্তানের জন্ম দেবেন। এদিকে সুলোচনার ছোট যা রীনা প্রথমবারেই সফলভাবে বংশপ্রদীপ এনে দিয়েছেন। শাশুড়ি স্বভাবতই ছোট বৌমার দিকে ঝোল টেনে কথা বলেন। তার পরিষ্কার কথা, দুটোই তো মেয়ে হয়েছে তোমার, মনে রেখো বুড়ো বয়সে দেওরের ছেলেই তোমাদের দেখবে। সুলোচনা মাথা নিচু করে সব কথাই শোনে। সুলোচনা বুঝতে পারে শ্বশুরের অবর্তমানে সিন্দুকের চাবি তার দেওরের হাতেই উঠবে। বড় মেয়ের অদ্বিতীয়ার জন্মের 3 বছর পরেই অপরূপা সুলোচনার কোলে এসেছিল। অপরূপার টকটকে রং দেখে তার মনে কিছুটা হলেও শান্তির প্রলেপ পড়েছিল, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার এই মেয়ে কোনোদিন কথাও কইতে পারবে না, এমনকি কানেও শুনতে পাবে না, তখন সুলোচনার মাথায় আকাশ ভেঙে পড়ল। কৃষ্ণকান্ত বাবু তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে বিফল হলেন। সন্তানের অক্ষমতা মায়ের বুকে যে বড় বাজে, বিশেষত তার ছোট যা রীনা যখন বলে, ভালোই তো হয়েছে দিদি,
দেখবে তোমার ছোট মেয়ের জন্য কোনো রাজপুত্র ঠিক বরণমালা নিয়ে হাজির হবে। বউকে যতই গালমন্দ করুক সে শুনতেও পাবে না, কথার উত্তর দেওয়া তো দূরের কথা। বলেই মুখ টিপে হাসে রিনা। মেয়ে বড় হবার পর থেকে গালমন্দ তো সুরচনাও করেন। মর মর, মরতে পারিস না তুই? ছোট্ট অপরূপা কানে শুনতে না পেলেও মায়ের লাল লাল চোখ আর অগ্নিমূর্তি দেখে বুঝতে পারে মা তাকে দুচক্ষে দেখতে পারে না, কিন্তু কিছুতেই কারণটা বোঝে না অপরূপা। সে তার ভাই সুকান্তর মতো ঘরময় দাপাদাপি করে না। মা যখন যা দেয় সেটাই হাসি মুখে খায়, এমনকি দিদির মতো মায়ের সাজগোজের জিনিস মুখে মেখে নষ্টও করে না। তবু কেন যে মা তার ওপর এত রেগে থাকে কে জানে। বাবা অবশ্য খুব ভালোবাসে তাকে, কোলে নিয়ে অনেক আদর করে, কিন্তু বাবা যে বাড়িতেই থাকে না। তবে ওপর ওপর যত রাগী দেখাক, মাও যে তাকে খুব ভালোবাসে সে কথা কি আর বোঝে না অপরূপা? বুঝবে নাই বা কেন? অপরূপা কি এতই বোকা? যেদিন মা অপরূপার দিকে তাকিয়ে চোখ গোল গোল করে তর্জনী তুলে অনেক জোরে জোরে ঠোঁট নাড়ে, তার গায়ে ধাক্কা দেয়, সেসব দিন রাতে বিছানায় শুয়ে মা তাকে জড়িয়ে ধরে কাঁদে। মায়ের চোখের জল মুছিয়ে দেয় অপরূপা। মা তখন তাকে অনেক চুমু খায়। অপরূপা ভেবে পায় না মা যদি এত কষ্ট পায় তাহলে তাকে বকেই বা কেন? কি করে যে মাকে কথাটা বুঝিয়ে বলে অপরূপা? নিজের শব্দহীন পৃথিবীতে অপরূপা যে বড্ড একা। বাড়ির সর্বক্ষণের কর্মসহায়িকা সীমা আর সাধনা আড়ালে সুলোচনাকে নিয়ে সমালোচনা করে। সীমা বলে, বাচ্চাদের তো কত রকম দোষই থাকে, তাই বলে মায়ের এমন আচরণ কখনো দেখিনি বাপু। এই এতদিনে বড় মেয়ে কালো হয়েছে বলে আফসোস অনুশোচনা করত, এখন আবার ছোট মেয়ের ওপরে চড়াও হয়েছে। আহারে, অপু কি শান্ত শিষ্ট মেয়ে, মুখে নয় সে রাগ কাটতে পারে না, কিন্তু রাগ দেখিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলে ভাঙচুর তো সে অনায়াসে করতে পারে। ভগবান বাছাকে যেমন করে সৃষ্টি করেছেন সে তেমন হয়ে জন্মেছে। কারোর কি নিজের হাতে কোনো কিছু আছে? তাই বলে ওইটুকু মেয়েকে তুমি অমন করে দাঁতে পিষবে? মেয়েটার বুকখানা থরথর করে গো বামুন দিদি। সাধনা এই দাস বাড়িতে রান্নার কাজ করে, যাতে সে ব্রাহ্মণ, তাই সীমা তাকে বামুন দিদি বলে ডাকে। সাধনা বলে, সবই শুনতে পাই রে, কি বলি বলতো? গলা নামিয়ে সাধনা বলে, শাশুড়ি বুড়িও তো কম না, নিরন্তর খোঁচা দিয়ে কথা বলে বড় বউকে। বলতে বলতেই দুজনেরই কানে আসে অন্নপূর্ণা দেবীর গলা। এ কি গো বড় বউ, কখন থেকে যে ডাকছি, এক গ্লাস জল দিয়ে যাও আমায়। তেষ্টায় ছাতি ফেটে মরে গেলাম যে, তা এমন মন দিয়ে ওই টিভি সিরিয়াল গিলছো যে এতটুকু হুঁশপব্য নেই গো? নাকি তোমার ছোট মেয়ের মতো তুমিও কানের মাথাকে বসে আছো? তাই তো বলি, অমন বোবাকালা মেয়ে কি আকাশ থেকে পড়লো? তোমার পেটেই তো সে জন্মেছে। কানে বোধহয় তোমারও একটু দোষ ছিল মা, বোকা পেয়ে আমাদের আচ্ছা ঠকিয়েছে তোমার বাপের বাড়ির লোকেরা। নিজেদের বাড়ির গলার কাঁটাটিকে আমার ভালো মানুষ বড় ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে তারা দিব্যি নিষ্কণ্টক হয়েছেন। হে ভগবান, তুমি এর বিচার করো। মায়ের পাশে বসে টিভি দেখছিল অপরূপা। হঠাৎ কি যে হলো বুঝতে পারল না। রিমোট টিপে মা টিভি বন্ধ করে দিল। মায়ের মুখে যেন বর্ষার মেঘের মতো কালো ছায়া পড়ল। মা চলে যেতেই অপরূপা ব্যালকনিতে গিয়ে আকাশ দেখছিল। অপরূপা কানে শুনতে না পেলে কি হবে, দু চোখ ভরে সে দেখে সব কিছু। অপরূপার ইচ্ছে করে তার এই দু চোখ ভরে দেখা ছবিগুলোকে রং পেন্সিল দিয়ে খাতার পাতায় ফুটিয়ে তুলতে। বাবা তাকে ড্রয়িং খাতা কিনে দিয়েছে। অপরূপা ছুট্টে ঘরে গিয়ে খাতা নিয়ে এসে ব্যালকনিতে হাঁটু গেড়ে বসে মেঘ ঝড়ের মুখে গাছের পাতার দুলুনি আঁকতে লাগলো। দিদি অদ্বিতীয়া এসে বলল, ও মা, কি সুন্দর তুই এঁকেছিস বনু। অপরূপা অদ্বিতীয়ার মুখের হাসিটুকু দেখল। দিদির মুখ যেন সজল মেঘের মতো মায়াময়। অদ্বিতীয়া তার হাতের তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে গোল করে দেখালো। শাশুড়ির কাছে জলের গ্লাস নিয়ে দাঁড়ালো সুলোচনা, মুখ সেলাই করা। শাশুড়ির কথার প্রত্যুত্তর করে না সে। হয়তো এই জন্যই আরও বেশি করে পেয়ে বসেছেন অন্নপূর্ণা দেবী। অন্য কোনো মেয়ে হলে নিশ্চয়ই বলতো, আমি না হয় কানের মাথা খেয়ে বসে আছি মা, কিন্তু আপনিও তো আর শয্যাশায়ী রুগী নন যে জলটুকু নিয়ে খেতে পারবেন না। শ্বশুর মশাই সুলোচনাকে বলে, মাঝে মাঝে একটু মুখ খুলতে হয় মা। শ্বশুর মশাই সুলোচনার কাছে নিজের বাবার চেয়ে কিছু কম নয়।
তিনি লুকিয়ে সুলোচনার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। সেখানে প্রতি মাসে নিয়মিত টাকা জমা করেন। একটি পিপিএফ অ্যাকাউন্টও খুলে দিয়েছেন সুলোচনার নামে। পোস্ট অফিসে কয়েকটি এনএসসি আছে সুলোচনার। টাকার পরিমাণ সুলোচনা জানে না। কাক ভরে ঘুম থেকে উঠে পড়েন সজনীকান্ত। তারপর মর্নিং ওয়াকে বেরোন। নিচতলার বসার ঘরে গিয়ে শ্বশুরকে এ সময় 1 কাপ লিকার চা করে খাওয়ায় সুলোচনা। তখনই তাদের যেটুকু কথাবার্তা হয়, তবে খুব বেশি কথা টথা হয় না। কে জানে কখন আবার শাশুড়ি ঠাকুরন এসে উপস্থিত হন। শ্বশুরমশাই সুলোচনাকে ফর্মে সই করতে বলেছেন। কোনো প্রশ্ন না করে সে দ্রুত হাতে সই করে দিয়েছে। তাও একদিন সন্দেহের আষ্টে গন্ধ শুকতে শুকতে হাজির হয়েছিলেন অন্নপূর্ণা। ভাগ্যিস ততক্ষণে সই সাবুদ সমস্ত মিটিয়ে ফেলেছে সুলোচনা। সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে কান খাড়া করে ঠোঁটে আঙুল রেখেছিলেন সজনীকান্ত। নিঃশব্দেই নামছিলেন অন্নপূর্ণা। কিন্তু তার ভারী শরীর ভোরবেলা চতুর্দিক মোটের ওপর নিঃশব্দ থাকে, তাই সজনীকান্ত মৃদু একটা খসখস আওয়াজ পেয়েছিলেন। আর তারপরেই সব কাগজপত্র ব্যাগের মধ্যে ভরে ফেলেছিলেন। সেদিকে দৃষ্টি আকর্ষণ করে অন্নপূর্ণা ঘরে ঢুকে বললেন, এটা নিয়ে কাল রাত থেকে ঘুরছো দেখছি, কি রতন মানিক আছে ওতে? সজনীকান্ত ঢোক গিলে বলেছিলেন, ওতে আমার ব্যবসার কাগজপত্র আছে। তুমি বুঝবে না গিন্নি, এটা এখানে রেখেছি কারণ এখনই বেরিয়ে শঙ্করের হাতে এগুলো দিতে হবে। শঙ্কর চ্যাটার্জি সজনীকান্ত দাসের উকিল। তা সত্ত্বেও অন্নপূর্ণা কিছুতে নিঃসংশয় হতে পারছিলেন না। সামনে বড় বউকে দেখে তিনি একবার ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। বলেছিলেন, চা রেখে দিয়ে নিজের ঘরে চলে যাবে। শ্বশুরের সাথে কি এত কথা থাকে তোমার? ছোট যা শাশুড়ি কারো সাথেই তো তেমন কথা বলো না। শ্বশুরের কাছে ইনিয়ে বিনিয়ে দুঃখ ধান্দা করো বুঝি? সুলোচনা একভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার হাতের তালু তখন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। অন্নপূর্ণা দেবী সামনে থেকে চলে যাবার পর সুলোচনা বলেছিল, সব কাগজপত্র আপনার আলমারিতে রেখে দিন বাবা। সজনীকান্তবাবু বললেন, ধুর বোকা মেয়ে, আমি এসব রাখলে তুই পাবি কোত্থেকে? আমি মরে গেলেই কমল আমার আলমারির চাবি খুলে সব নিমেষে সরিয়ে ফেলবে। তোকে দিয়ে জোর করে সই করিয়ে সব নিয়ে নেবে। হয়তো বলবে, সই না করলে তোকে ঘর থেকেই বের করে দেবে। কিন্তু তারপরেও তোকে এখানে শান্তিতে থাকতে দেবে কি না সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। মাকেও সে অতিরিক্ত ছাড়া আর কিছু ভাবে না। কিন্তু গিন্নি সেটা বুঝলে তো? আমি মরে গেলে তুই তাকে দেখিস মা। শঙ্কর উকিলকে আমি যথেষ্ট বিশ্বাস করি ঠিকই, কিন্তু কিছুই তো বলা যায় না। তাকেও যদি টাকার লোভ দেখিয়ে বশ করে ফেলে, অথবা ধর কোনো প্যাচ কষে তাকে ব্ল্যাকমেল শুরু করে দিল, কমলের পক্ষে কোনো কিছুই অসম্ভব না। বড় নাতনি অদ্বিতীয়ার নামে 50 লক্ষ টাকার ইন্স্যুরেন্স খুলেছেন সজনীকান্তবাবু। এছাড়া ছোট নাতনির নামেও তিনি একটি ইন্স্যুরেন্স খুলেছেন। 20 বছর বয়স হলে অপরূপা 1 কোটি টাকা পাবে। কাগজপত্র লুকিয়ে রেখেছে সুলোচনা। শ্বশুরমশাই নিজেই বলেছেন তাকে সে কথা। তোমার আলমারিতে শাড়ির তলায় এসব রেখে দেবে। আমার ওই মর্কট বড় ছেলে আমাদের এই বাপ বেটির সঞ্চয়ের পরিকল্পনার কথা যেন ঘুণাক্ষরেও টের না পায়। তার তো আলাদা আলমারি আছে, সেখানে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র রাখবে। তোমার আলমারির চাবি যেন কোনো ক্রমেই কৃষ্ণর হাতে না পড়ে। কে জানে কখন বেখেয়ালে সে এসব সবার সামনে বলে বসবে। শ্বশুরের হুকুম, তাই আলমারির চাবি সর্বক্ষণ তার আঁচলেই বাঁধা থাকে। এমনকি বাপের বাড়ি গেলেও আলমারির চাবি সুলোচনা হাতছাড়া করে না। সজনীকান্ত বলে দিয়েছেন, ওই আলমারিতে সুলোচনার গয়নাগাটি আছে। গহনা হলো স্ত্রীধন, তাই সেটিকে সর্বদা নিজের কাছে রাখার তার পূর্ণ অধিকার আছে। মাথার ওপর শ্বশুরের ছাতা না থাকলে এই শত্রু পুরীতে 2 মেয়ে আর ওই বিষয়ে বুদ্ধিহীন স্বামীটিকে নিয়ে যে কি করত সুলোচনা। বাপের বাড়িতে মাকে গিয়েও কথাটা বলেছে সুলোচনা। বাবার কানে কথাটা যেতে তিনি বলেছেন, তবেই বোঝো খুকুর মা, সংসারে যত খেই আর অশান্তি সে কেবল তোমাদের নিয়েই। শাশুড়িকে জল দিয়ে খালি গ্লাসটা নেবার জন্য দাঁড়িয়েছিল সুলোচনা। সাধনা এসে বলল, ঈশ্বরকে ধন্যবাদ দেন গিন্নি মা। খালি গ্লাস সুলোচনার হাতে ফেরত দিয়ে অন্নপূর্ণা দেবী বললেন, কেন লা, তোর হাতের রান্না করা অমৃত সেবন করছি বলে? কত দয়া ভগবানের, নাকি তোর ছেলের কে জানে? সে তোকে ঘর থেকে বের করে দিয়েছিল বলেই না কর্তা তোকে বাড়িতে নিয়ে এলেন, আর আমরা তো রান্না খেয়ে বলতে গেলাম। সুলোচনার ছোট যা রিনা
ফোন নিয়ে বসে তার স্কুলবেলার বন্ধুদের সাথে গল্প করছিল। শনি রবিবার সবাই মিলে শান্তিনিকেতন ঘুরতে যাবার প্ল্যান করছিল তারা। সব ব্যাপারে রিনার অগাধ স্বাধীনতা। শাশুড়ির ঘরে হইচই শুনে সে উকি দিল। সাধনাদিকে শাশুড়ি ঠেস দিয়ে কথা বলছে দেখে সে বেশ খুশি হলো। ছোট বউকে মুখ টিপে হাসতে দেখে অন্নপূর্ণার হুল ফোটানো কথাটা যেন আরো বেশি করে বাজল সাধনার বুকে। সাধনা জন্মেছিল মুখুজ্জে বাড়িতে। তার বাপের গোলা ভরা ধান ছিল, কিন্তু বাড়িতে লেখাপড়ার প্রচলন তেমন ছিল না। সাধনার বাবা বলতেন, 2 পাতা ইংরেজি পড়ে আর 2টো পাশ দিয়ে কি এমন স্বর্গলাভ হবে আমার? যে কয়েকটা টাকা মাইনে দেবে তা তো ওই শহরে থেকে চাল ডাল আর মাছ আনাজ কিনতে গিয়েই শেষ হয়ে যাবে। এই আমি বেশ আছি। সাধনার খুব ইচ্ছে ছিল যে সে লেখাপড়া শিখে স্কুল পাশ করে কলেজে ভর্তি হবে, কিন্তু সাধনা 15 পেরোতেই বাবা বললেন, যথেষ্ট হয়েছে মা, আর তোমার বিদ্যেধরী হয়ে কাজ নেই। যতই লেখাপড়া করো আর উপার্জন করে নিজের পায়ে দাঁড়াও না কেন, স্বামী পুত্র নিয়ে সংসার না করলে লোকে তোমাকে অসফল বলবে। শুধু এই গ্রাম সমাজে নয়, শহরে শিক্ষিত লেখাপড়া জানা বাবুরাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তখন তোমার বাপ হবার দরুন আমার মান সম্মান ধুলোয় লুটোপুটি খাবে না? কাজেই সাধনার বিয়ে হলো সেই মাত্র 15 বছর বয়সেই। 16 বছর বয়সে মা হলো সাধনা। 40 বছর পেরোতেই বিধবাও হলো। বছর ঘুরতে বিয়ে করলো তার ছেলে। ঘরে বউ নিয়ে আসতেই শুরু হলো অশান্তি। দোষের মধ্যে সাধনা ছেলের বউকে বলেছিল, শনিবার করে নিরামিষ খেলে হয় না মা? গর্জে উঠেছিল ছেলের বউ, আপনি তো পারলে রোজই আমাকে নিরামিষ খাওয়ান মা, আজ শনিবার দেখাচ্ছেন, এরপর হয়তো বলবেন শুধু একাদশীর দিন ছাড়া বাকি দিনগুলো নিরামিষ খেলে হয় না মা? ওই লতাপাতা ঘ্যাড় চচ্চড়ি খেয়ে আর ডাটা চিবিয়ে আমি কি দিনাতিপাত করব মা? রাতে শুয়ে স্বামী গায়ে হাত দিতেই সে ফুঁসে উঠে বলল, আগে তুমি আমাকে কথা দাও, কাল সকালে ঘুম থেকে উঠে তুমি ওই বুড়িকে বিদেয় করবে, নইলে আমাকে তুমি স্পর্শ করবে না। কাল সকালে তুমি যদি তাকে না তাড়াও তাহলে আমি নিজেই বাপের বাড়ি চলে যাব। ওই দজ্জাল শাশুড়ির সাথে আমি কিছুতেই ঘর করতে পারবো না। সাধনার ছেলে তখন বউকে কাছে পাবার জন্য হাঁপিয়ে উঠেছে। বলল, বলো তো এখনই ওই বুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আসি, যত সব উটকো ঝামেলা। বউ বলল, এখন থাক, আজ রাতটুকু তাকে থাকতে দাও, আমার তো আবার দয়ার শরীর কিনা। সাধনা দরজার বাইরে দাঁড়িয়ে সবটুকু শুনেছিল। যদিও আড়ি পাতা স্বভাব তার নয়, কিন্তু প্রকৃতির ডাকে সে সময় তাকে ঘর থেকে বেরোতে হয়েছিল। কথাগুলো কানে এলেও বিশ্বাস করেনি সাধনা। ভেবেছিল বউকে কাছে পাবার জন্যই তার মন রাখতে ছেলে হয়তো এসব কথা বলেছে। পেটের ছেলে কি কখনো তার মাকে ঘর থেকে বের করে দিতে পারে? আর বউ, সেও তো একটা মেয়ে, হলোই বা সাধনা তার শাশুড়ি, তাই বলে সে কি কখনো সাধনাকে ঘর থেকে বের করে দিতে পারে? ভোরের আলো ফুটলেই তার মন থেকে সব মলিনতা মুছে যাবে, মাথা ঠান্ডা হবে। এসব ভাবতে ভাবতে অনেক রাত অবধি জেগে থাকার পর বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছিল সাধনা। ঘুম ভেঙেছিল ছেলের সজোরে ধাক্কা আর কর্কশ চিৎকারে, চলো চলো, ওঠো তো, বিদে হও তুমি এখান থেকে, আমাকে শান্তিতে সংসার করতে দাও। সাধনা কান্না জড়ানো গলায় বলেছিল, আমি আর তোদের কোনো কিছুর মধ্যে থাকবো না বাবা। সাধনার ছেলে বলল, সেটাই তো বলছি তোমাকে, আমাদের মধ্যে আর তুমি থেকো না, নিজের রাস্তা দেখো, মানে মানে কেটে পড়ো তো এখান থেকে, খেটে খাওগে যাও, কোনো কাজ নেই কম্ম নেই, বুড়ো গরু। আমার সংসারে বসে বসে তুমি অন্ন ধ্বংস করবে আর বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবে। গ্রামের লোক তাকে ছেলের বিরুদ্ধে কেস করতে বলেছিল। সাধনার মন সায় দেয়নি। ছেলে তাকে আজ বুড়ো গরু বলল। সাধনা ঠিক করেছিল সে খেটেই খাবে। সে ভালো রান্না জানে। ট্রেনে করে হাওড়া যাবে সাধনা, ঠিক একটা কাজ সে জুটিয়ে নেবে। নিজের কাপড় একটা ছোট পুটুলিতে বেঁধে সে ট্রেনে করে হাওড়া এলো। কিন্তু হাওড়া স্টেশনে এসেই সাধনার চোখ ধাঁধিয়ে গেল। সে বসেছিল চুপ করে আর মাথায় হাত দিয়ে ভাবছিল, বিয়ের আগে সে তার বাপের গলার কাটা ছিল, আর এখন এই বুড়ো বয়সে সে তার ছেলের সুখের পথে কাটা হয়ে গেল। কি ঘেন্নার জীবন! এমন জীবন রেখে কি লাভ? তার তো মরে যাওয়াই উচিত। ট্রেনের লাইনে গলা দিয়ে মরবে বলে সাধনা যখন এক প্রকার মনস্থির করে ফেলেছে, ঠিক সেই সময় কর্তামশাই ভগবানের মতো তার সামনে এসে দাঁড়িয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, এখানে এভাবে কেন বসে আছো মা? সাধনা অন্যমনস্কভাবে বলল, আমি বুড়ো গরু বাবু, কোনো কাজে লাগি না, তাই ছেলে বউ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে।
সজনীকান্ত বাবু বললেন, আমার কিন্তু তোমাকে বেশ কর্মক্ষম লাগছে। আমি একজন কাজের মাসি খুঁজছিলাম, যাবে নাকি আমার সাথে? সাধনা বলেছিল, আমি বামুনের মেয়ে হয়ে লোকের বাড়ি কাজ করব বাবু? সজনীকান্ত বাবু মৃদু হেসে বললেন, বামুনের মেয়ের তো আর গলায় পইতে থাকে না, তবে আর অসুবিধে কি? কিছুক্ষণ পর সাধনাকে চুপ করে থাকতে দেখে তিনি বললেন, আচ্ছা বেশ, ঠিক আছে, আমার বাড়িতে তুমি শুধু রান্নার কাজ করবে, আর কোনো কাজ তোমায় করতে হবে না। এইসব পুরনো কথা মনে পড়ছিল সাধনার। সে মনে মনে বলল, কর্তামশাই অনেক পুণ্য করেছেন গিন্নিমা, তাই তো এমন বোবা কালা ছেলের বউ পেয়েছেন। আপনার সব বদমাইশি কেমন নীরবে সে সহ্য করছে। ছেলেবেলায় পড়া কবিতার লাইনটা সাধনার মনে পড়ছিল, পতির পুণ্যে সতীর পুণ্য। সীমার সাধনা দুজনকে এ বাড়িতে কাজে বহাল করেছেন শ্বশুরমশাই। এরা দুজনেই বড় বউয়ের দিকে ঝোল টেনে কথা বলে সবসময়। গাপিত্তি জ্বলে যায় রিনার, স্বামীকে বলেওছে সে কথাটা। কমলাকান্ত তাকে বলেছে, একটু ধৈর্য ধরো রিনা, বাবার কদিন, বাবার শরীরে এখন থেকেই নানাবিধ সমস্যা শুরু হয়েছে, হার্টের সমস্যা, সুগার, কোলেস্টেরল। বাবা পটল তুললেই সব আমার কবজায়, দাদা তো একটা আস্ত হাদা গঙ্গারাম। রিনা বলল, সবই তো বুঝলাম, কিন্তু ঘাড়ের ওপর দুটো মেয়ে আছে, ওদের বিয়ে দিতেই তো কোটি টাকা খরচ হয়ে যাবে, ছোট মেয়েটা আবার বোভা কালা। কমলকান্ত চোখ টিপে বলল, ও সব নিয়ে তুমি ভেবো না রিনা, ও কাটা কিভাবে উপড়ে ফেলবো সেসব প্ল্যান আমার ছকা আছে। বাবা আসতেই অদ্বিতীয়া বাবার গলা জড়িয়ে ধরে বোনের ড্রয়িং খাতা দেখালো। দেখো দেখো বাপি, কি সুন্দর এঁকেছে বনু। কৃষ্ণকান্ত মেয়ের আঁকা দেখে অবাক হয়ে বললেন, তাই তো, এইটুকু মেয়ে এভাবে যে নিঃসর্গ দৃশ্য ফুটিয়ে তুলতে পারে, সে তো চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। তোর বনুকে ড্রয়িং শেখাতেই হবে। তুই কিছু ভাবিস না দিতি, তোর বনুকে আমি একজন যোগ্য লোকের কাছেই আঁকা শেখাবো। অদ্বিতীয়ার চোখে গভীর প্রশ্ন। মাথা ঝাঁকিয়ে সে বাবাকে জিজ্ঞাসা করে, বাপি, বনু কি কোনোদিন বই পড়তে পারবে না, লিখতে শিখবে না? কৃষ্ণকান্ত বললেন, নিশ্চয়ই শিখবে মা, তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তোমার বনু বুদ্ধিমতী, পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না। উপযুক্ত ট্রেনিং পেলে এবং নিজের চেষ্টা থাকলে তোমার বনু লিখতে পড়তে শিখবে। তবে প্রথমে তোমার বনুকে সাইন ল্যাঙ্গুয়েজের স্কুলে ভর্তি করতে হবে। শীঘ্রই সব ব্যবস্থা করব মা। বাবা বনুর লেখাপড়ার ব্যবস্থা করবে শুনে অদ্বিতীয়া বেজায় খুশি। লাফিয়ে লাফিয়ে বাড়িময় ঘুরে সবাইকে ডেকে ডেকে সেই কথা বলতে লাগলো। রিনা অদ্বিতীয়ার কথা শুনে ঠোঁট উল্টে বলল, দিদি, তোর বোন মনে হচ্ছে একটা কেউকেটা হবেই হবে। এমনিতেই এখন থেকে ওর জন্য পাড়ায় আমাদের বেশ একটা পরিচিতি তৈরি হয়েছে। বাড়িতে একটা বোবা মেয়ে আছে বললেই অনেকেই আমাদের বাড়িটা দেখিয়ে দেয়। তোর বাপ ঠাকুরদার নাম বলার প্রয়োজনই পড়ে না। কাকিমা যে কথাটা তাকে ব্যঙ্গ করে বলেছে সেটা স্পষ্ট বুঝেছে অদ্বিতীয়া। তার গভীর দুটি কালো চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ল। অপরূপাও এসেছে দিদির পেছন পেছন। দিদির চোখে জল দেখে সে বুঝেছে যে কাকিমা কষ্ট দিয়েছে দিদির মনে। আজ বিকেলে মাকে লুকিয়ে কাঁদতে দেখেছে অপরূপা, অথচ তার একটু আগেই মা হাসি হাসি মুখে ছোট্ট বাক্সটার কাছে মানুষজনের ঘোরাফেরা দেখছিল। সাজগোজ করা ওই সব লোকদের দেখতে তারও বেশ লাগে। অপরূপা ভাবল, নিশ্চয়ই দিদির মতো মাকেও কেউ কষ্ট দিয়েছিল। কথাটা মনে পড়তেই অপরূপা ধৈর্য হারালো। সে মুঠো পাকিয়ে রিনাকে কিল দেখালো, আর সেটা দেখে হাউমাউ করে চেঁচিয়ে উঠল রিনা, তোমার মেয়ের কাণ্ড দেখো দিদি, সে তো ইশারা করে আমাকে কিলচর ঘুষি মারবে বলছে। হাবা কালা মেয়ের তো দেখছি এই পাঁচ না বেরোতেই অনেক গুণ হয়েছে। সীমা দৌড়ে এসে অপরূপাকে কোলে নিল। প্রথম থেকে সব কথা সীমা শোনেনি। সে অন্নপূর্ণা দেবীর পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। ও মা গো, মেরে ফেললে গো অপুকে। হাতে তেল মাখা অবস্থাতেই এ কথা বলতে বলতে ছুটে এসেছিল সীমা। রিনা বলল, ও আচ্ছা, আমরা চেঁচামেচি করি বলে খুব খারাপ, তাই বলতে চাও তো সীমা দিদি? আর উনি হলেন সাধু পুরুষ। রিনা ইশারা করে অপরূপাকে দেখালো। অকুস্থলে কমলকান্ত হাজির ছিল। বলল, এতে তো আশ্চর্য হবার কিছু নেই রিনা, সেই গল্পটা শোনোনি তুমি? রিনা আদুরে গলায় বলল, কি গল্প গো? কমলকান্ত বলল, আহা সেই গল্পটা গো। শাশুড়ি সারাদিন চেঁচায়, এদিকে বৌমার কোনো সাড়া নেই। পাড়ার লোক বলে ছিছি, শাশুড়ির মনে না হয় কোনো দয়া মায়া নেই, কিন্তু এতটুকু লজ্জা শরমও কি থাকতে নেই? যাকে উদ্দেশ্য করে তুই এত গালমন্দ করছিস, সে যে মুখ বুজে সব সহ্য করছে, তার জন্য কি তোর কোনো কৃতজ্ঞতাবোধ থাকতে নেই? পাড়ার দু একজন ভাবল,
একদিন তো একটা উঁচু জায়গায় বসে তাদের ঘরের ভেতরকার ঘটনাটা লক্ষ্য করতে হচ্ছে। তারপর তো ঘরের ভেতর নাটক দেখে তারা সব থ হয়ে গেছে। রিনা বলল, ভেরি ইন্টারেস্টিং। কি দেখলো ওরা? কমলকান্ত বলল, তারা দেখলো সে চুপচাপ ভালো মানুষ বউ উঠোন ঝাড় দিতে দিতে শাশুড়িকে ঝাঁটা দেখাচ্ছে, মাঝে মাঝে চোখ পাকিয়ে শাশুড়িকে কিলও দেখাচ্ছে। আর যত বউ এসব দেখায়, বুড়ি শাশুড়ি ততই চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া মাথায় করে। সীমার খুব অসহ্য লাগছিল। বলল, বউ যা করেছে বেশ করেছে, কেন নির্বিবাদে সে মেনে নেবে সব কিছু? আর ওই চেঁচামেচি করে বাড়ি শুদ্ধ সবার শান্তি নষ্ট করাচ্ছে, সে যা করেছে সে অনেক ভালো। রিনার ব্রহ্মতালু দিয়ে যেন তখন আগুন বেরোচ্ছিল। বলল, তুমিও কি এখন থেকে আমাকে জ্ঞান দেবে সীমা দিদি? সীমা বলল, স্কুল কলেজে গিয়ে পড়লে কি কেউ জ্ঞানী হয় ছোট বৌদি? ভালো কথা বলছি, এখন থেকে নিজের মাথা ঠান্ডা করতে শেখো, নইলে আমার বাবার মতো অবস্থা হবে তোমার। সীমার বাবার রাগ ছিল একেবারে চণ্ডালের মতো। রেগে গেলে সে একেবারেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেত। রাগের পেছনে সব সময় তেমন কোনো বলিষ্ঠ কারণের প্রয়োজনও পড়ত না। চায়ে মিষ্টি কম হয়েছে অথবা মাংসে ঝাল কম হয়েছে বলে সীমার মায়ের মুখে খাবার ছুঁড়ে মারত তার বাবা। পাটে পা ঠিক হচ্ছে না অথবা একবার ডাক দেওয়ার পর সাড়া না দেওয়ার অপরাধে সীমাও কি কম মারধর খেয়েছে তার বাবার কাছে? তবে সেদিন সীমার বাবা রেগে একেবারে উন্মাদের মতো হয়ে গিয়েছিল। সীমা খেতে পারে না বলে মাংসটা ইচ্ছে করেই একটু বেশি সেদ্ধ করতে গিয়ে খুব বেশি নরম করে ফেলেছিল সীমার মা। বাবা সেটা বেশ বুঝতে পেরেছিল। অশ্রাব্য ভাষায় মাকে গালিগালাজ করতে শুরু করলো সীমার বাবা। মাও মুখের ওপর বলে, যেমন ঘরের ছেলে যেমন শিক্ষা দীক্ষা, মুখ দিয়ে তেমন বলি তো বেরোবে। বাবা বলে, কি আমার বংশ তুলে কথা? জুতিয়ে মুখ ছিঁড়ে দেব তোর। মাও সাথে সাথে বলে, এর চেয়ে ভালো ব্যবহার তোমার কাছে প্রত্যাশাও করি না আমি। ভাত দেবার মুরদ নেই, জুতো তো মারবেই। কি বললি তুই? ভাত দিতে পারি না আমি তোকে? তাহলে অমন জ্বালার মতো গতর তোর হলো কোত্থেকে? কোন রসিক নাগর এসে গেলাই তোকে? সীমা কানে হাত চাপা দিয়েছিল। ভেবেছিল কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে তার মা বাবা ঠিক চুপ করে যাবে। প্রায় রোজই তো এমন ঝগড়া হয় তার মা বাবার মধ্যে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো রোজ দিন হয় না। হঠাৎ করে একদিনই সেটা ঘটে, আর তখনই সাজানো সংসার ধূলিসাৎ হয়। কতক্ষণ এইভাবে তার মা আর বাবা কথার পিঠে কথা বলে ঝগড়া করেছিল সীমা জানে না। ভাতের থালা ছুঁড়ে ফেলার শব্দে সে চমকে মুখ তুলে তাকিয়েছিল। খা খা, তোরা মা বেটি ভালো করে পেট পুড়ে খা বলেই সীমার বাবা বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তার পথ ধরেছিল। ওগো শুনছো, মুখের ভাত ফেলে এভাবে যেও না তুমি, ঘোর অমঙ্গল হবে গো। এই কথা বলে চোখের জল ফেলতে ফেলতে সীমার মা তার স্বামীর পিছু নিয়েছিল। ঘরে একলা বসেছিল সীমা। সেদিন লোডশেডিংয়ের জন্য রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার ছিল। অমাবস্যার দরুন রাস্তায় চাঁদের আলো অবধি ছিল না। তার উপর সারাদিনের অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাট বেশ পিচ্ছিল ছিল। জায়গায় জায়গায় গর্তে জমে থাকা জল, সব মিলিয়ে ভগবান যেন মরণ ফাঁদ করে রেখেছিল। কিছু দূর হেঁটে যাবার পর রাস্তায় পড়ে থাকা ইটে ধাক্কা খেয়ে গর্তের মধ্যে সীমার বাবার পা ঢুকে গিয়েছিল। ব্রেস ব্রিজের কাছে হাইড রোডের দিকে সীমাদের ঘর ছিল। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এরিয়া হবার দরুন সবসময় সেখানে বড় বড় 10 চাকার লরি তীব্র গতিতে যায়। সেই লরির একটা চাকায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল সীমার বাবার দেহটা। বাবাকে বাঁচাতে গিয়ে মাও বেঘোরে মারা গেলেন। মায়ের মাথার একদিকটা পুরো থেতলে গিয়েছিল। হঠাৎই মাত্র 11 বছর বয়সেই সীমা সেদিন অনাথ হয়ে গেল। অথচ কি সুখের সংসারটাই না হতে পারত তাদের। মা সীমাকে বলেছিল, আর 5টা মাস পরেই তার একটা বোনু বা ভাই আসছে। বাড়িতে লোক বাড়ার কথা ছিল তাদের, 4 জন হবার কথা ছিল। সে জায়গায় সীমা একেবারে একা হয়ে গেল। সীমার মা বলতেন, যত মাথা তত বুদ্ধি। সীমাদের সংসারে কি অর্থবল থাকে? লোক বলে তো তাদের জীবনের সম্পদ। সীমার কেবলই মনে হয় যে তার মা যদি এমন করে বাবার মুখের ওপর চোপা না করত, তাহলে তো বিষয়টা এতদূর গড়াতো না। বাবা একলা আর কতক্ষণ চেঁচামেচি করত। সীমাকেও এভাবে সেই কচি বয়সে লেখাপড়া ছেড়ে দিয়ে সজনীকান্ত দাসের বাড়ি কাজ ধরতে হতো না। তবে বাবুর প্রতি সীমার কৃতজ্ঞতার শেষ নেই। সজনীকান্ত দাসের দোকানেই যে কাজ করত সীমার বাবা। সীমাকে সেদিন তিনি এ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বলেই না সে রক্ষে পেয়েছিল। তার বাপের কুলের আত্মীয়রা নয়তো বিয়ে দেবার নাম করে ঠিক একদিন সীমাকে বেচেই দিত। সুলোচনা তার ছোট মেয়েকে সীমার কোল থেকে নিতেই যেতেই সম্বিত ফিরল সীমার। অতীত থেকে এতটা পথ ছুটে বর্তমানে ফিরতে সীমা যেন হাঁপাচ্ছিল। বলল, কিছু মনে নিও না গো ছোট বৌদি, ছোট মুখে একটা বড় কথা বলি।
এ সংসারে পৃথিবীর অর্ধেক মানুষ যদি বোবা হয় তাতেই তো মঙ্গল, ঝগড়া অশান্তি খানিক কম হবে। বলেই রান্নাঘরের দিকে ধীর পায়ে এগিয়ে গেল সীমা। স্ত্রীর কাঁধে হাত রেখে এক প্রকার বল প্রয়োগ করেই তাকে ঘরে টেনে নিল কমলাকান্ত। বলল, আমি জানি রিনা, বাড়িটা একেবারে আগাছা আর কাঁটা ঝোপে ভরে গেছে। তুমি আমাকে একটু সময় দাও, সমস্ত পরিষ্কার করে তোমাকে এ বাড়িতে নিষ্কণ্টক আমি করবই করব, কথা দিলাম। যত বড় হয়েছে অপরূপা, তত যেন তার চোখ দুটি আয়ত হয়েছে, গভীরতর হয়েছে অপরূপার দু চোখের ভাষা। অপরূপার নাকে হীরের ছোট নাকছাবি তার লাবণ্যময় মুখশ্রীর কাছে ম্রিয়মান হয়ে গেছে। অপরূপার এক ঢাল কালো চুল নদীর ঢেউয়ের মতো তরঙ্গায়িত। নাতনির দিকে তাকিয়ে অন্নপূর্ণা দেবীও যেন কথা হারিয়ে ফেলেন। মনে মনে বলেন, কেন এমন করলে ঠাকুর? এমন তিলোত্তমাকে যদি পাঠালেই আমার ঘরে, তবে তার কলতান কেড়ে নিলে কেন? বলো, কেন এমন করলে তুমি? তিলোত্তমা যদি কল্লোলিনী না হয়, তবে সে সম্পূর্ণতা পাবে কি করে? আমার গোলাপ ফুলের এই কাঁটাটুকু মেনে নিয়ে তাকে সাদরে গ্রহণ করে ফুলদানিতে সাজাবে এমন একটি ফুটফুটে নাচ জামাই কি পাবো আমি? এইসব বলতে বলতেই ঠাকুরের কাছে বসে মাথা কুড়ছিলেন অন্নপূর্ণা দেবী। 14 বছরের অপরূপা কখন নিঃশব্দে ঢুকেছে তিনি খেয়াল করেননি। 2 হাত দিয়ে ঠাকুমাকে আকর্ষণ করে তাকে নিজের বুকের কাছে টেনে নিয়েছে অপরূপা। মুছিয়ে দিয়েছে অন্নপূর্ণা দেবীর চোখের জল। ছোট্ট মেয়েটির মতো নাতনির বুকের মধ্যে মুখ লুকিয়েছেন অন্নপূর্ণা দেবী। দূর থেকে সবটাই লক্ষ্য করেছে সুলোচনা। ওইটুকু একটা মেয়ের মানসিক স্থৈর্য আর ধৈর্য দেখে অবাক হয়ে যান সুলোচনা। সবাইকে অবাক করে দিয়ে অপরূপা বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম হয়েছে। শুধু তার নিখুঁত চিত্রণ নয়, তার ভাবনাটিও তুমুল প্রশংসিত হয়েছে। একটি ছোট্ট মেয়ে খাঁচা খুলে উড়িয়ে দিচ্ছে তার প্রিয় পোষা পাখিটাকে, কিন্তু পাখিটি যেন দ্বিধাগ্রস্ত। সুদূর দিগন্ত রেখায় আকাশের বুকে তার সখা সখীদের সাথে উড়ে যাবার প্রবল ইচ্ছা নিয়েও সে পেছন ঘুরে দেখছে সেই বালিকার দিকে। নিছকই মায়া, নাকি ডানায় ভর করে নিজেকে মুক্ত করার শক্তি পাখিটা হারিয়ে ফেলেছে? অল্প স্বল্প হলেও বই পড়তে শিখেছে অপরূপা, শব্দ দিয়ে চিনতে শিখেছে পার্থিব জীবনের প্রয়োজনীয় বস্তুগুলোকে। এ বিষয়ে বামন দিদি, সাধনা দিদা আর সীমা পিসিও তাকে সাধ্য মতো সাহায্য করেছে। সাধনার সাথে তার ছেলেরা যোগাযোগ হয়নি। সাধনা জানে না সে কবে ঠাকুমা হয়েছে, কিন্তু এ বাড়িতে সে 2টি নাতনির দিদা হয়ে গেছে খুব অনায়াসে। অদ্বিতীয়া তার বই নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে, তাই অপরূপার সাথেই সাধনার সীমা দুজনেরই বেশ সখ্যতা গড়ে উঠেছে। রিনার ছেলে সুকান্তকেও আপন করতে গিয়েছিল সাধনা, কিন্তু সুকান্ত তার কাছে আসতে ঘৃণাবোধ করে। এসব কাজের লোকেদের ঘৃণা করতে তার মাই তাকে শিখিয়েছে। রান্নাঘরের গরমে আগুন তাতে বাড়ির সকলের মুখে সুখাদ্য জোগাতে সাধনার শরীরের আনাচে কানাচে যে ঘামের গন্ধ সর্বক্ষণ বাসা বেঁধে থাকে, এ কথা সাধনা নিজেও জানে। অপরূপাকে বলেও ছিল সে কথা, কিন্তু সে বেটি তার কথা শুনলে তো? 10 বছর না বেরোতেই ইশারা করে সাধনাকে তার রান্নার সরঞ্জামগুলিকে দেখায়। সাধনা বলে, এসব কাজের জন্য তো সারা জীবন পড়ে আছে গো অপু দিদি। আগে রাজপুত্তরকে ঘোড়ায় চড়ে তো আসতে দাও এ বাড়িতে। তোমাকে এখান থেকে হরণ করে নিয়ে যাবার আগে সব রান্না বান্না আমি তোমাকে শিখিয়ে দেব। রান্না না জানলে বর তো তোমাকে ভালোই বাসবে না। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর অবধি কিনা বলেছেন, বাসনার সেরা বাসায় রসনায়। এত বড় একজন কবি, তিনিও কিনা শেষ পর্যন্ত বইপত্র শিখে তুলে প্রিয় মানুষটির কাছে তার রসনাকে পরিতৃপ্ত করার অনুরোধ জানিয়েছেন। সুলোচনা নিরাশ গলায় বলে, ওর কি আর বর জুটবে বামুন দিদি? সাধনা বলে, নিশ্চয়ই জুটবে। সবার জন্যই ভগবান ঠিক একটা জুটি ঠিক করে রাখে, সময় হলেই ভগবান তাকে পাঠিয়ে দেবে। রিনা আড়াল থেকে কথাটা শুনে দাঁতে দাঁত ঘষে, স্বগোক্তি করে, ভগবানকে দরকার নেই, আমি আছি, অপুর কাকা আছে। যথাসময় মানুষরূপী সে 2 শকুনকে আমরা ধরে আনবো। দাঁড়াও, আগে ইন্স্যুরেন্স ম্যাচিওর করুক, ততদিনে বাবাও পটল তুলবেন, তারপরই তো আসল খেলা শুরু হবে। অপরূপার নামে যে সজনীকান্ত বাবু মোটা টাকার ইন্স্যুরেন্স করিয়েছেন, সেটা শঙ্কর উকিলের কাছ থেকে কায়দা করে জেনে নিয়েছে কমলকান্ত। ভাইজিদের বিয়ের জন্য পাত্র ঠিক করে ফেলেছে। পাত্র অন্য কেউ নয়, রিনারই মামাতো দাদার 2টি ছেলে আছে। এক লগ্নেই 2 বোনের বিয়ের ব্যবস্থা করবে, সেরকমই ঠিক করে রেখেছে কমলকান্ত। কারণ তাতে লোক জানাজানি হওয়ার কোনো ভয় থাকবে না। ছেলে 2টি তাদের বাপের মতোই জুয়েল হবে বড় হলে।
15 বছর বয়স না হতেই পর্নোগ্রাফি নিয়ে ঘাটাঘাটি করে, আর কিছুদিন পরেই পিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করে পতিতা পল্লীতে যাতায়াত শুরু করবে। ওই আপদ দুটোর জন্য এরকম পাত্রই তো উপযুক্ত। টাকা কড়ি সব লিখিয়ে নিয়ে ওখানেই দুটোকে বেচে দিয়ে আরও মুনাফা লুটবে। আর এই সব কিছুর ভাগ রিনা আর কমলকান্তও তো পাবে। অদ্বিতীয়ার কেলে হাড় গিলে বদনটার দিকে তাকালে গা জ্বলে যায় রিনার। ও সব জায়গায় কি 0 ফিগারের দাম হয়? কেমন খেয়ে দিয়ে পুরুষটু একখানা গতর বানাবে তা নয়, শয়তান মেয়ে বই মুখে নিয়ে বসে থাকবে সারাক্ষণ। সুরচনা ঘরে তাকে খাবার পৌঁছে দিয়ে না এলে বিদ্যেধরীর কোনো হুঁশ পর্যন্ত থাকে না। ঘরখানাকে যেন বুক দিয়ে আগলাবে। আরে তোদের বিয়ের পর এই বাড়িতে তোদের মা বাপেরই ঠাঁই হবে না, আর তোরা যাতে এই পাড়ায় আর মুখ দেখাতে না পারিস সেই ব্যবস্থাও করব। বিজ্ঞান বিষয়ে তার ভীষণই আগ্রহ। মাকে অদ্বিতীয়া বলেছে, মা আমি বিদেশে যাব, ফিজিক্স নিয়ে গবেষণা করব। সুলোচনা বলেন, বিয়ে করে বরকে নিয়ে যাস। অদ্বিতীয়া বলেছে, খালি বিয়ে বিয়ে করবে না তো মা, পড়াশোনা ছাড়াও আমার আরও একটা উদ্দেশ্য আছে। বনুকে ফেলে আমি কোথাও যাব না। সুলোচনা হেসে ফেলে বলেন, এই যে বললি বিদেশে গবেষণা করতে যাব, সেখানেও কি বনুকে নিয়ে যাবি তুই? অদ্বিতীয়া বলে, যেতেও পারি, তুমি দেখো মা, বনু একদিন অনেক বড় আর্টিস্ট হবে। বনুই হয়তো একদিন আমাদের সবাইকে নিয়ে সারা পৃথিবী ঘুরবে, আর তখন বনুকে নিয়েই আমরা সবচেয়ে বেশি গর্ববোধ করব। আমাদের স্কুলে আন্টি বলেছে, যাকে সবচেয়ে বেশি মানুষ হেলাফেলা করে তুচ্ছ তাচ্ছিল্য করে ছাই গাদায় ফেলে দিতে চায়, সেই একদিন গোবরের মধ্যে বদ্ধ হয়ে ফুটে ওঠে। মেঝের ওপর বসে এক মনে অপরূপা জবা ফুল আঁকছিল। তার সমস্ত মনোযোগ সেই পাতার উপর নিবিষ্ট ছিল। সেদিকে তাকিয়ে বড় মেয়ের কথা খুব বিশ্বাস করতে ইচ্ছে করছিল সুলোচনার। রঙে রেখায় প্রস্ফুটিত জবা ফুলটি যেন তার মেয়েদের মতোই পবিত্র। অবিশ্বাসের কাঁটা তাতে থাকতেই পারে না। শৈলেন বেশ সুপুরুষ, মনটাও বেশ হালকা মেজাজের। আর্ট কলেজের প্রফেসর শৈলেন। তার আঁকার এক্সিবিশন হয় আর্ট গ্যালারিতে। বিদেশেও যান মাঝে সাঝে, কিন্তু সেই তুমুল ব্যস্ততার মাঝেও কৃষ্ণকান্তের অনুরোধ তিনি কিছুতেই ফেলতে পারলেন না। বিশেষত মেয়েটির প্রতিবন্ধকতার কথা শুনে তার হৃদয় আর্দ্র হয়ে উঠেছিল। শৈলেনের দাদা সুশান্ত সরকার কৃষ্ণকান্ত দাসের সহপাঠী ছিলেন। সেই স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত। সুশান্তবাবু ভাইকে বললেন, কৃষ্ণ যখন এত করে বলছে তুই রাজি হয়ে যা। বিয়ে থা কিছুই করলি না, সংসারে তোর তো কোনো কাজ নেই, একটু সময় না হয় দিলি অপরূপাকে। বিয়ে না করার পেছনে শৈলেনের একটি অকাট্য যুক্তি আছে। তার মনে হয় বিয়ে করলে বউয়ের জন্য শাড়ি গয়না কিনতে কিনতেই তার জীবন শেষ হয়ে যাবে। শৈলেন বৌদিকে বলে, শুধু টাকা দিয়ে কি নিষ্কৃতি আছে তোমাদের হাত থেকে? তোমাদের সাথে করে দোকানে নিয়ে যেতে হবে, কোন ড্রেসের সাথে কোন গয়না ম্যাচ করছে, ড্রেসটা তোমাদের অঙ্গে মানাচ্ছে কিনা সেটাও আমাদের বলে দিতে হবে। কি গেরো বলো তো, একটা সিদ্ধান্তও তো নিজে থেকে নিতে পারো না তোমরা। আমার কথায় রাগ করো না বৌদি, বন্ধুদের কথায় তাদের স্ত্রীদের সম্পর্কে বেশিরভাগ যা শুনেছি তাই বলছি। সুশান্তর বউ সোনালি বলল, বন্ধুরা তাদের স্ত্রীদের সম্পর্কে এইসব বলেছে বুঝি, আর তুমি সেসব বিশ্বাস করে নিলে ঠাকুরপো? তোমার কয়েকজন বন্ধুকে তো আমি দেখেছি, তারা তো তাদের স্ত্রীদের নিয়ে এ বাড়িতেও এসেছে। মায়ের শ্রাদ্ধের দিনই তো এসেছিল অনেকে, আমার কিন্তু কাউকে দেখে অসুখী বলে মনে হয়নি। শৈলেন বলল, হ্যাঁ তুমি তো সব জেনে বসে আছো, 2-1 ঘন্টা কাউকে দেখলে কি তাকে চিনে ফেলা যায়? এই যে আমার স্কুলের বন্ধু বিদ্যুৎ রায়, স্বনামধন্য পুলিশ অফিসার, ভবানী ভবনে চাকরি করে, তাকে তার বউ ফোন করে কি বলেছে জানো? বলে কি না, ফেরার সময় আমার জন্য একটা হলুদ রঙের সায়া কিনে আনবে, দয়া করে একটু তাড়াতাড়ি ফিরো। চোর ডাকাত নিয়ে তো থাকবে সারা জীবন, আজ তুমি সায়াটা নিয়ে না এলে আমি পাশের ফ্ল্যাটে তিতাসের জন্মদিনে যেতে পারবো না, কারণ তিতাসের জন্মদিনে আমি ওই হলুদ রঙের শাড়িটা পরেই যাব। ভাবতে পারবে না বৌদি, বউয়ের মুখে কথাটা শোনার পর বিদ্যুৎ, যে কিনা একজন দুধে পুলিশ অফিসার, সে কিনা বউয়ের ভয়ে একেবারে চুপসে গেল। একটা কাজেই শুধু ওস্তাদ হয় বেশিরভাগ মেয়েরা, সেটা হলো ঝগড়া করা। এটাতে তোমাদের হারানো সাধ্যের বাইরে। কিছু কিছু মেয়ের আবার আর একটা গুণও রয়েছে, বিয়ে হয়ে আসতে না আসতে সংসার আলাদা করে স্বর্গ সুখ অনুভব করে। সোনালি বলল, এভাবে জেনারেলাইজ করা কি উচিত ঠাকুরপো? আমাকে দেখেও কি তোমার তাই মনে হয়? আমি তোমাদের সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকি না? আমি জানি সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার সুখ, অসুখ বিসুখের সময় সেটা সব থেকে ভালো বোঝা যায়। যাই হোক, তুমি বিয়ে করবে কি করবে না
সেটা তোমার ব্যাপার। তবু বাইরের লোক যখন বলে সব ধনসম্পত্তি নিয়ে একলা ভোগ করবে বলে দেওরের বিয়ে দিল না, তখন বড্ড গায়ে লাগে গো। মনে হয় আমি কি এতটা খারাপ, এত লোভী? ঠিকই তো, নিজের ছেলে বিয়ে করতে না চাইলে আমি এতটা উদাসীন হয়ে হাসিমুখ সংসার করতে পারতাম? নিজেকে বড্ড স্বার্থপর মনে হয় তখন। শৈলেন বলল, ছাড়ো তো লোকের কথা। লোকের আর কাজ কি? মানুষের মন ভেঙে দেওয়া ছাড়া কিছু লোক তো আর কাজই খুঁজে পায় না। শৈলেন আকাশে খাতে এসে অপরূপাকে দেখে কিছুক্ষণের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গেল। শৈলেনের মনে হলো এত সুন্দর মেয়ে সে জীবনে দেখেনি। মেয়েটির নৈশব্দ যেন তার রূপকে আরও মোহময়ী করে তুলেছে। শৈলেন ভেতর ভেতর অস্থির হয়ে উঠল। তার কেবলই মনে হচ্ছিল তার এতদিনের সংযমের বাঁধ যেন ভেঙে পড়ছে। সে কি এক দেখাতেই দুর্বল হয়ে পড়ছে মেয়েটির প্রতি? মেয়েটির হাতে ধরা আছে তার নিজের আঁকা একখানি পোর্ট্রেট। মায়ের মুখ এঁকেছে সে। শৈলেনও তো প্রথম এঁকেছিল তার মায়ের মুখ। কিছু ভুল আছে, অতি অবশ্যই আছে। সেগুলোকে সংশোধন করলে আরও জীবন্ত হয়ে উঠবে মুখের ভাঁজ, রেখা এবং অভিব্যক্তি। তবু কি মনে হতে শৈলেন ছবিখানির তলায় পেন্সিল দিয়ে লিখল, এক্সিলেন্ট। শৈলেন দেখল মেয়েটি হাসছে। শৈলেন বন্ধুদের কাছে শুনেছে বেশিরভাগ মেয়েই প্রশংসা শুনতে ভালোবাসে। শৈলেন ইশারা করে অপরূপাকে জিজ্ঞাসা করল, বড় হয়ে তুমি আমার মতো আর্টিস্ট হতে চাও? শৈলেন বুঝতে পারছিল না মেয়েটি তার কথা বুঝতে পারল কি না। একটুক্ষণ তাকিয়ে থাকার পর অপরূপা মাথা ঝাঁকিয়ে হাসল, অর্থাৎ সে বুঝেছে। অপরূপা তার আঁকা আরও কয়েকটি ছবি শৈলেনকে দেখালো। শৈলেন ছেলে ভোলানোর মতো করে অপরূপার প্রতিটি আঁকার উচ্ছ্বসিত প্রশংসা করল। শৈলেন লক্ষ্য করল এবারে যেন অপরূপা অতটা খুশি হলো না। খানিক পরে ফিশ কবিরাজির প্লেট হাতে করে ঘরে ঢুকল সীমা। অপরূপাকে উদ্দেশ্য করে সে বলল, মাস্টার কাকার কাছে বসে আঁকা শিখছ অপু দিদি, ভালো করে মন দিয়ে শিখতে হবে। অপরূপা ইশারা করে শৈলেনকে কবিরাজি খেতে বলল। সীমা সেটা দেখে হেসে বলল, এগুলো সব অপু দিদি নিজের হাতে তৈরি করেছে মাস্টার মশাই, খেয়ে বলুন তো কেমন হয়েছে। এসব অপু দিদি নিজের হাতে গড়ে রেখেছিল। বামন দিদি শুধু এখন ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভেজেছে। একটি কবিরাজি তুলে তাতে কামড় বসিয়ে শৈলেন বলল, অপূর্ব হয়েছে। তারপর তর্জনী এবং বুড়ো আঙুল দিয়ে গোল করে ইশারা করল। এবারে খুব খুশি হয়েছে অপরূপা। সে জানে তার রান্নার হাত চমৎকার, কারণ তার কাকিমা পর্যন্ত আজ অবধি তার রান্নার খুঁত বের করতে পারেনি। কিন্তু অপরূপার মনে হয় তার আঁকার যথেষ্ট খুঁত আছে। মাস্টার মশাই এইভাবে যদি তার সব আঁকাতে 100-র মধ্যে 100 দিতে থাকেন, তাহলে নিজের কাজটিকে সংশোধিত এবং পরিমার্জিত করে সে নিজেকে একজন সফল আর্টিস্ট হিসেবে কি করে প্রতিষ্ঠিত করবে। অদ্বিতীয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে অনার্স নিয়ে ভর্তি হয়েছে। এক ক্লাস সিনিয়র দাদা রঞ্জনের সাথে অদ্বিতীয়ার বেশ বন্ধুত্ব হয়েছে। পড়া নানান বিষয় নিয়ে আলোচনা করতে রঞ্জন আসে অদ্বিতীয়ার ভবানীপুরের বাড়িতে। আরও কয়েকজন বন্ধুও থাকে সেখানে। শৈলেনের সাথে আলাপ হয়েছে রঞ্জনের। অপরূপা একদিন তার রঞ্জনদার কাছে হাত মুখ নেড়ে অভিযোগ করল, মাস্টারমশাই অকারণ তার আঁকার প্রশংসা করে। অপরূপাই অভিযোগ তার বাবা আর দিদির কাছেও করেছিল, কিন্তু কোনো ফল হয়নি। দুজনেই হেসে উড়িয়ে দিয়েছে তার কথা। অপরূপা তাই রঞ্জনের কাছেই তার অভিযোগপত্রটি পেশ করেছে। সে লক্ষ্য করেছে দিদিকে চোখ লাল করে শাসন করে রঞ্জনদা। রঞ্জন সব শুনে বলল, তুমি এবার একটু বিশ্রী করে আঁকবে। কিন্তু কথাটা অপরূপাকে কিভাবে বোঝাবে বুঝতে না পেরে নিজের মুখটাকে ঈষৎ বিকৃত করে দেখালো। পর্দার আড়ালে রিনা তাদের লক্ষ্য করছে দেখে রঞ্জন অপরূপার মনোযোগ সেই দিকে আকর্ষণ করল। তারপর মুখটাকে আবার বিকৃত করল। অপরূপা রঞ্জনের মনের কথা বুঝতে পেরেছে। সে ঘাড় দুলিয়ে মাথা ঝাঁকিয়ে হাসল। পুরো দৃশ্যটা দেখে রিনার বুঝতে কিছু বাকি ছিল না। সে মনে মনে বলল, মরণ, এই দুটো কাটা কোত্থেকে যে উড়ে এসে জুড়ে বসল। এক ওই বুড়ো মাস্টার শৈলেন সরকার, আর এক এই রঞ্জন মুখার্জি। কমলকান্তকে কথাটা বললে সে তো কানেই তোলে না। বলে, কি যে বলো রিনা, রঞ্জন দিদির চেয়ে মোটে 1 বছরের বড়, নিম্নবিত্ত পরিবারের ছেলে, তার ওপর জাতে ব্রাহ্মণ। কোনো দিক দিয়ে ওদের রিলেশনশিপ দাদা মেনে নেবে না। আর দিদি সেরকম মেয়ে নয় যে বাড়ির অমতে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলবে। আর রইল বাকি শৈলেন সরকার, সে তো অপুর চেয়ে কম করে 20 বছরের বড়। দেখতে সুন্দর ঠিকই, কিন্তু রূপ দিয়ে কি আর বয়স ঢাকা যায়? রিনা বলেছিল, সবই তো বুঝলাম, কিন্তু দুই বোনে তাদের মাস্টারের দিকে এমনি করে তাকায় যে সেদিকে দেখলেই যেন আমার সর্বাঙ্গে কাটার জ্বালা ধরে।
খুব মনোযোগ দিয়ে কাকিমার ছবি আঁকল অপরূপা। নিজের হাতে চিত্রিত কাকিমার অবয়ব দেখে অপরূপা হাসি চাপতে পারছে না। তবে সেটা খুব তাড়াতাড়ি সবার চোখের আড়ালে লুকিয়ে ফেলেছে অপরূপা। কাল যখন মাস্টারমশাই আসবেন তখনই সে সেটা মেলে ধরবে তার চোখের সামনে। সুলোচনা মেয়ের ঘরে এসে বললেন, কি এত সারাক্ষণ আঁকিস তুই? সাজতে ইচ্ছে করে না তোর? আয় মা, তোকে আজ একটু সাজিয়ে দিই। আরে অপু, সাজগোজ করাটাও তো একটা শিল্প। যা কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় সেসবই তো শিল্প। মেয়ের হাতে ফেস ওয়াশ ধরিয়ে দিলেন সুলোচনা। বললেন, যা গিয়ে মুখটা ধুয়ে আয় তো। অপরূপা ইশারা করে মাকে দেখালো সে একেবারে সাবান দিয়ে গা ধুয়ে আসছে। সুলোচনা হেসে বললেন, বাহ, খুব ভালো। অপরূপা গা ধুয়ে আসার পর সুলোচনা তার চুল দুভাগ করে দুখানি বিনুনি বেঁধে দিলেন, চোখে কাজল লাগিয়ে দিলেন। তারপর অপরূপার দুই ঠোঁট সুলোচনা ওষ্ঠ রঞ্জনী দিয়ে রাঙিয়ে দিলেন। অপরূপা ইশারা করে মাকে দেখালো সে শাড়ি পরতে চায়। নীল রঙের শিফন শাড়ি তাকে পরিয়ে দিলেন সুলোচনা। অপরূপা ঘর থেকে বেরোতেই রিনা এসে ঠোঁট বেঁকিয়ে বলল, বাবা দিদি, তুমি এমন করে মেয়েকে সাজিয়ে দিয়েছ যে মনে হচ্ছে তোমার মেয়েকে আজ পাত্রপক্ষ দেখতে আসছে। সুলোচনার আজ যেন হঠাৎ অসহ্য লাগলো। তিনি বললেন, এত অহংকার ভালো নয় রিনা। যেটুকু রয় সয় সেটুকুই ভালো। আমার মেয়েটা অসহায় বলে তুই তাকে সবসময় খুঁচিয়ে খুঁচিয়ে ব্যথা দিবি, সেটা কি ঠিক? মায়ের চোখের জল ফেলাচ্ছিস তুই। না চাইলেও এর একটা খারাপ প্রভাব তোর উপর তো পড়তে পারে। রিনা কুমিরের কান্নার মতো চোখ মুছে কান্না জড়ানো গলায় বলল, তুমি যে সর্বদা আমাকে অভিসম্পাত করো দিদি, সে কি আর আমি জানি না? আমার ছেলে কিন্তু বুড়োকালে দেখবে তোমাকে। সুলোচনা মনে মনে বললেন, ছেলে তোকে দেখে কিনা তাই দেখ, তারপর তো আমি। মুখে আর সে কথা বললেন না। ইশারা করে মেয়েকে হাতে শাড়ির কুচি ধরে হাঁটতে বললেন। অপরূপা মাথা নেড়ে নিচে চলে গেল। বুকের কাছে এক হাত দিয়ে শাড়ির আঁচলের তলায় কাকিমার ছবি সে ঢেকে রাখল। শৈলেনের সামনে চেয়ারে বসে টেবিলের ওপর ছবিখানি রাখল অপরূপা। শৈলেন বলল, বাহ, এ তো ফাটাফাটি হয়েছে। তারপর পেন্সিল দিয়ে লিখলেন, আজ তুমি 100-এ 110 পেয়েছ। রাগের চোটে মেঝের ওপর পা ঠুকলো অপরূপা। এটাও সুন্দর, এটাও এক্সিলেন্ট। এটাই যে নম্বর মাস্টারমশাই তাকে দিয়েছেন, এত নম্বর তিনি তাকে কখনো দেননি। মাস্টারমশাই কি মজা করেন তাকে নিয়ে? সে প্রতিবন্ধী বলে করুণা করেন তাকে? অপরূপা একদিন অনেক বড় শিল্পী হোক, সেটাকে তিনি চান না? আয়ত চোখ দুটি জলে ভরে এলো অপরূপার। শৈলেন হাত নেড়ে বললেন, কি হয়েছে? আমি তো ভালোই বললাম। শৈলেন খুবই অস্বস্তিতে পড়ে গেলেন। অপরূপা তাকে বোঝানোর চেষ্টা করছিল, তিনি যদি সর্বদা তাকে ভালো ভালো বলে প্রশংসা করেন তবে সে নিজের ভুল শুধরে বড় হবে কি করে? ইশারা করে কথাটা বলার সময় অপরূপার দু চোখ জলে ভরে উঠেছিল। সেই জল উপচে এসে তার নরম গাল দুখানি ভাসিয়ে দিচ্ছিল। কি যে হঠাৎ হয়ে গেল শৈলেনের! তিনি তার চেয়ার থেকে উঠে এসে দুহাত বাড়িয়ে অপরূপার গাল মুছিয়ে দিলেন। অপরূপা উঠে দাঁড়িয়ে নিজের মাথা তার বুকের ওপর রাখল। নিজেকে সংযত করে অপরূপাকে তিনি চেয়ারে বসিয়ে দিলেন। বললেন, ঠিক আছে, এবার থেকে সদা সর্বদা আমি তোমার আঁকার ভুল ধরব, তখন কিন্তু কোনো কান্নাকাটি করলে চলবে না। শৈলেন হাত ঘুরিয়ে চোখ রোগড়ে ভেঙচি কাটলেন। অপরূপা হেসে ফেলল। শৈলেন বললেন, এই আঁকাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এটা কার্টুন এঁকেছো তুমি, একদম পাকা আর্টিস্টের মতো। এই প্রথম তোমার আঁকার সত্যি 100 ভাগ প্রশংসা করেছি আমি। তোমার কাকিমা এটা দেখলে নিশ্চিতভাবে রেগে যাবেন, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু তাই বলে তো এটার শিল্পগুণ অস্বীকার করা যায় না। দুই বোন যে কতটা গুণী সেটা ক্রমশই বুঝতে পারছে সবাই। আর্ট কলেজে ভর্তি হয়ে আঁকা শেখার পথে অনেকটা এগিয়ে গেছে অপরূপা। অদ্বিতীয়া এমএসসি পাশ করে তার রিসার্চ নিয়ে ব্যস্ত। অপরদিকে কমলকান্তর ছেলে সুকান্ত লুকিয়ে সিগারেট খাওয়া ধরেছে সেই স্কুলে পড়ার সময় থেকেই। রিনাকে ছেলের সম্পর্কে কোনো কথা বলে সতর্ক করতে গেলে কেঁদে কেটে অনর্থ বাধায় রিনা। কোনো রকমে পাশ করে করে ক্লাসে ওঠে সুকান্ত। কলেজে গিয়ে সে বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করাও শিখেছে। প্রায় মাঝরাত অবধি পার্টি করে সে বাড়ি ফেরে। রিনা বা কমলকান্তর এসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা পাখির চোখের মতো তাকিয়ে আছে বাপের সম্পত্তির দিকে। সজনীকান্ত সবটাই বুঝতে পারলেন এই দোকান সম্পত্তি নাতির হাতে পড়লে সর্বনাশ হয়ে যাবে, সব শেষ করে দেবে সে। তিনি ঠিক করলেন সম্পত্তি ভাগ করবেন। সকালে ঘুম থেকে উঠে দুই ছেলেকে তিনি সন্ধেবেলা বসার ঘরে তার সাথে দেখা করার হুকুম দিলেন। কিভাবে যে কথাটা বলবেন এটা ভেবে তিনি সারা রাত ভালো করে ঘুমাতে পারেননি। ছেলেদের বললেন, আজ আর কোথাও বেরোবেন না, বাড়িতেই থাকবেন।
কমলকান্ত বাবাকে বলল, সে ঠিক আছে বাবা, কিন্তু তুমি আজ হঠাৎ আমাদের দুজনকে একসাথে সন্ধেবেলা কেন দেখা করতে বলছো? সজনীকান্ত বাবু বললেন, বলছি কারণ আমি চাই না আমার অবর্তমানে তুমি একলাই সব সম্পত্তির মালিক হয়ে বসো। ওর দুটোই মেয়ে সন্তান বলে সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না, সেটা তো হতে পারে না। কমলকান্ত ভেতর ভেতর রাগে ফুঁসতে লাগলো। মনে মনে বলল, সব সম্পত্তি আমার একার, কিচ্ছু ভাগাভাগি করতে দেব না আমি। কিন্তু কিছু প্রকাশ করল না। সে মুখে হাসি টেনে বাবাকে বলল, কি যে বলো বাবা, দাদা হলো বড় ছেলে, সব কিছুতে তো তারই অগ্রাধিকার। সজনীকান্ত বাবুর কানে তার ছেলের কথাগুলো কেমন যেন বেসুরো ঠেকল, অনেকটা যেন বেড়াল তপস্বীর মতো। বেড়াল বলে মাছ খাবো না, আঁশ ছোবো না, কাশিবাসি হব। তিনি অন্যমনস্কভাবে ছোট ছেলের দিকে তাকালেন। কৃষ্ণকান্তর মনে অবশ্য এতটুকু সংশয় নেই। তিনি বললেন, দেখেছো বাবা, আমার ভাইয়ের মন কত উদার। তুমি যে খামোখা সর্বক্ষণ কেন এসব আজে বাজে চিন্তা করে নিজের শরীর মনকে কষ্ট দাও, সেটাই তো আমি বুঝি না। মানুষের লোভ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা কৃষ্ণকান্তকে ব্যাখ্যা করে বোঝানো অসম্ভব। সজনীকান্ত বাবু জানেন সে কথা। তিনি চুপচাপ ধীর পায়ে নিজের ঘরে চলে গেলেন। শরীরটা আজ তার মোটেই ঠিক লাগছে না। বাবা চলে যেতে কমলকান্ত বলল, দাদা, তুমি আজ বউবাজারের চশমার দোকানে গিয়ে বসো, অনেকদিন ওদিকটা যাওয়া হয় না। কৃষ্ণকান্ত অবাক হয়ে বলল, সে কি রে, গতকালই তো তুই সেখানে গিয়েছিলি না? কমলকান্ত লজ্জিত ভঙ্গিতে মুখে হাত চাপা দিল, বলল, না গো, যাব বলে বিকেলের দিকে বেরিয়েছিলাম ঠিক কথা, কিন্তু রিনা আমায় ফোন করে বলল, সুকান্ত যে মাস্টার মশাইয়ের কাছে পড়ে, মানে ওই রিচি রোডের দিকে যার বাড়ি, তার সঙ্গে একবার গিয়ে দেখা করতে। আমার ছেলেটা একেবারে কুসঙ্গে পড়ে গেছে গো দাদা, কি যে হবে ওর, খুব চিন্তায় আছি ওকে নিয়ে। কৃষ্ণকান্ত বলল, চিন্তা করিস না কমল, সব ঠিক হয়ে যাবে দেখিস, এখন তো ছোট, বড় হলে নিজের ভুল ঠিক বুঝতে পারবে। কথাটা বলে চলে গেল কৃষ্ণকান্ত। সেদিকে তাকিয়ে কমলকান্ত বলল, ন্যাকা, আমার ছেলে খারাপ কি হয়েছে শুনি? পুরুষ মানুষ একটু আধটু নেশা টেশা তো করবেই। তুই বরং তোর মেয়েদের দেখ, মাস্টারদের সঙ্গে যে ঢলাঢলি শুরু করেছে সে তো আর চোখে দেখা যাচ্ছে না। তবে এসব নখরবাজি অদূর ভবিষ্যতে ওদের কাজেই লাগবে। নিজের মনেই হাসল কমলকান্ত। সাত তাড়াতাড়ি স্নান করে কোনো রকমে দুটি নাকে মুখে গুজে বেরিয়ে পড়ল কমলকান্ত। কৃষ্ণকান্ত বলল, দোকান তো সেই 11টায় খুলবে, এখন তো 9টাও বাজেনি। কমলকান্ত বলল, আমার অন্য কাজ আছে। বাড়ি থেকে বেরিয়ে কমলকান্ত তাদের ইলেকট্রিশিয়ানকে ফোন করল, শিগগির দেখা করো বিমল, তোমার জন্য একটা বড় কাজের অর্ডার আছে। যত টাকা চাও, 2 লাখ 5 লাখ আমি দেব, শুধু কাজটা আমার চাই। বিমলকে কাজটা বুঝিয়ে দিল কমলকান্ত। বিমল বলল, মন কিছুতেই সায় দিচ্ছে না দাদা। কমলকান্ত বলল, শুনছিলাম তোমার বাবার কিডনির অবস্থা খুব খারাপ, 2টো কিডনি প্রায় বিকল হয়ে বসেছে, ইমিডিয়েটলি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। ভেবে দেখো প্রস্তাবটা, তোমার বাবাকে বাঁচানোর এছাড়া আর কোনো উপায় আছে কি? বিমল দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। বাবার জন্য সে সব কিছু করতে পারে, তাই বলে এত বড় একটা পাপ সে করবে? হ্যাঁ, করব, মনে মনে বলল বিমল। আমি যদি নাও করি টাকার লোভে অন্য কেউ করবে। বিমল বলল, কমলকান্ত বাবু কিছু মনে করবেন না, এত কমে আমি কাজটা করতে পারবো না। আমাকে 5 লাখ টাকা অ্যাডভান্স করতে হবে, আর কাজ হয়ে যাবার পর আরও 5 লাখ টাকা দিতে হবে। কমলকান্ত বলল, আচ্ছা ঠিক আছে, কাজ যেন পাকাপাকিভাবে হয়, আর কাকপক্ষে যেন বিষয়টা টের না পায়। দোকানে গিয়ে কমলকান্ত তাদের 2টি শাড়ির দোকানের ম্যানেজার বাবুকে ডাকলো, বলল, আজ সন্ধেবেলা দোকান 8টার মধ্যে বন্ধ করে দেবেন, তারপর দোকানের সব মালপত্র গুছিয়ে এক জায়গায় প্যাক করে রেখে আপনারা বেরিয়ে যাবেন। ম্যানেজার বাবু দুজন মুখ চাওয়াচাই করল। কমলকান্ত বলল, বাবা অথবা দাদা যদি কোনো কিছু জানতে পারেন তাহলে আপনাদের দুজনেরই চাকরি যাবে, কথাটা যেন মনে থাকে। রাত 11টা নাগাদ 2জন ট্রাক ড্রাইভারকে দোকানের সামনে আসতে বলে দিল কমলকান্ত। এরা দুজনই তার পূর্ব পরিচিত। রিনাকে কমলকান্ত আগেই সবকিছু জানিয়ে রেখেছিল। বিকেল হতেই সে কান্না জুড়ে দিল। তার পিসে মশাইয়ের হার্ট অ্যাটাক হয়ে গেছে, অতএব তাকে এখনই পিসির বাড়ি যেতে হবে। সঙ্গে অবশ্যই সুকান্তও যাবে, কারণ সে তার পিসাই দাদুর নয়নের মণি। কমলকান্ত আজ রাতে বাড়ি ফিরতে পারবে না। সেও আজ রাতে রিনার পিসে মশাইকে হাসপাতালে দেখতে যাবে এবং সেখানেই থাকবে। দোকানে শাটার ফেলে দিয়ে কর্মচারীরা চলে গেল। তালা দেবার প্রয়োজন হলো না, কারণ দোকানের ভেতর বসে ট্রাক আসার অপেক্ষা করছিল কমলকান্ত। ঘড়ির কাঁটা রাত 11টা স্পর্শ করার আগেই ট্রাক ড্রাইভার 2জন এলো। অল্প কিছু তাঁতের আর সিল্কের শাড়ি দোকানে রেখে ট্রাকে সব মালপত্র চাপিয়ে দিয়ে তাতেই উঠে বসল কমলকান্ত।
তারপর ট্রাক সমেত সব কাপড় চোপড় নিয়ে সুকান্তর বন্ধু সজলের বাড়িতে গিয়ে উঠল। সজলদের বাড়িটা বেশ বড়সড় এবং 3 তলা। বেহালার চৌরাস্তা থেকে একটু ভেতর দিকে তার বাড়ি। সজলের বাড়ি পৌঁছতে কমলকান্তর রাত প্রায় 12:30 বাজল। আশেপাশে অনেক বাড়ির লোকেরাই তখন ঘুমিয়ে পড়েছে। সারাদিন ঝিরঝিরে বৃষ্টি হবার দরুন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। খিচুড়ি আর অমলেট খেয়ে কেউ কেউ তখন বিছানায় শুয়ে হাতে মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে মনোনিবেশ করেছে। কেবল একটি বাড়ির বারান্দা থেকে দুজন বৃদ্ধ বৃদ্ধা উঁকি মেরে দেখলেন 2টি ট্রাক বোঝাই মাল নিয়ে সজল চক্রবর্তীর বাড়িতে একটি লোক ঢুকল। তারপর 2জন ট্রাক ড্রাইভার, তাদের 2জন হেল্পার, কমলকান্ত, সুকান্ত, সজল, তার বাবা আর ভাই সবাই মিলে হাত লাগিয়ে চটপট সেসব জিনিস সজলদের বাড়ির একতলায় ঢুকিয়ে ফেলল। তারপর খালি ট্রাক 2টি চলে গেল। সজল, সজলের বাবা সোমনাথ, কমলকান্ত এবং সুকান্ত হাতে মদের গ্লাস নিয়ে একসাথে ঠোকাঠুকি করে বলল, চিয়ার্স। বেহালায় সোমনাথের শাড়ির দোকান আছে। কমলকান্ত তাকে বলল, সোমনাথ বাবু, তাহলে সেই কথাই রইল, আপনি ব্যাগে করে অল্প অল্প করে শাড়ি আপনার দোকানে নিয়ে গিয়ে বিক্রি করবেন। আমার কিন্তু সব হিসেব লেখা আছে। শাড়ি বিক্রি করে যা লাভ হবে তার 70% আমার। সোমনাথ আর সজল পরস্পরের মুখ চাওয়াচাই করল। মনে মনে দুজনেই বলল, শালা শুয়োরের বাচ্চা, তোর হিসেব তোর কাছে, আমরা অন্য হিসেবের খাতা তৈরি করব। সব মাল তো এখন আমাদের কবজায়। ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলেন সজনীকান্ত, তবু যেন কিছুতেই তার ঘুম আসছিল না। হালকা একটা তন্দ্রা এলেও আবার তিনি সজাগ হয়ে উঠছিলেন। আজ তো তার 2 ছেলের মধ্যে সম্পত্তি ভাগ নিয়ে কথা বলার ছিল। কোথা দিয়ে যে কি হয়ে গেল, আজ তার ছেলেদের সঙ্গে কথাই বলা হলো না। তার কেবলই মনে হচ্ছিল রিনার পিসেমশাইয়ের শরীর খারাপ সত্যি হয়েছে তো, সাজানো মিথ্যে কথা নয় তো। ভোরের আলো তখনও ফোটেনি ঠিক মতো। ফোনের ঝনঝন শব্দে যেন সারা বাড়ি কেঁপে উঠল। ফোন ধরল সুলোচনা। তারপর ও প্রান্ত থেকে যা শুনল সুলোচনা, তাতে তার মনে হলো সে বুঝি এখনই অজ্ঞান হয়ে যাবে। সীমা এসে ধরে ফেলল তাকে, বলল, কি হয়েছে বড় বৌদি, বলো আমাকে। সুলোচনা কোনো রকমে বলল, আগুন। সীমা বলল, কি বলছো বড় বৌদি, কোথায় আগুন? সুলোচনা বিড়বিড় করল, দোকানে। শর্ট সার্কিট থেকে দোকানে আগুন লেগেছে, এইটাই জানা গেল। তবে ছাই দেখে একটা জিনিস বড় অদ্ভুত লাগলো সকলেরই। খুব বেশি শাড়ি পুড়েছে বলে তো মনে হচ্ছে না। তাদের 2টি দোকান ছাড়া আশেপাশের দোকান তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ আগুন লাগার সাথে সাথেই দমকলকে খবর দেওয়া হয়েছিল। কৃষ্ণকান্ত বাবার কাছ থেকে খবরটা লুকিয়ে রাখার সমস্ত চেষ্টা করে ব্যর্থ হলো। কমলকান্ত বাবাকে যথারীতি সবটা জানিয়ে দিল। আর খবরটা শোনার পরই কমলকান্তর প্রত্যাশা মতো সজনীকান্ত বাবুর স্ট্রোক হলো। তিনি হাসপাতালে ভর্তি হলেন। সজনীকান্ত এবং অন্নপূর্ণা দেবীর সবকটি অ্যাকাউন্ট জয়েন্ট। একদিনের মধ্যেই মাকে দিয়ে চেকে সই করিয়ে সব টাকা সরিয়ে ফেলল কমলকান্ত। তারপর দাদাকে বলল, বাবা কি করেছেন বলো তো? একটি টাকাও তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে নেই। তবে তুমি চিন্তা করো না, বাবার চিকিৎসার কোনো ত্রুটি হবে না। আমার জমানো টাকা থেকেই সব ব্যবস্থা করছি। মনে মনে বলল, যতই চিকিৎসা হোক, বাবা যদি হাসপাতাল থেকে বেঁচেও ফেরেন, বাকি জীবনটা তাকে শয্যাশায়ী হয়েই বেঁচে থাকতে হবে। কৃষ্ণকান্ত একেবারেই যে কিছু বুঝতে পারছিল না তাও নয়, কিন্তু ভগবানের হাতে বিচারের ভার দিয়ে সে চুপ করে রইল। মনে মনে বলল, দোকান তো ইনশিওর করা আছে, তাছাড়া ফরেন্সিক ডিপার্টমেন্ট ছাই সংগ্রহ করে নিয়ে গেছে, তদন্তও চলছে। দোকান থেকে ট্রাক বোঝাই মাল গেছে, 2জন প্রত্যক্ষদর্শীকেও পাওয়া গেছে। শৈলেনের বন্ধু পুলিশ অফিসার, তার থেকে গোপনে সব তথ্য পেয়েছে কৃষ্ণকান্ত। দাদাকে চুপ করে থাকতে দেখে কমলকান্ত বলল, কি এত ভাবছো দাদা? তুমি বুঝতে পারছো না যে আমরা সর্বশান্ত হয়ে গেছি? মেয়ে দুটোর তো একটা ব্যবস্থা করতে হবে। সুরচনা এসে দাঁড়িয়েছে স্বামীর পাশে, বলল, আমার মেয়ে দুটোকে নিয়ে তোমার খুব জ্বালা, তাই না ঠাকুরপো? তা আমায় এখন কি করতে হবে? ওদের হাত পা বেঁধে আমি জলে ফেলে দেব? কি বলছো বৌদি? আমি তো ওদের কাকা, আমি কি ওদের কোনো খারাপ চাইতে পারি? তুমি জানো না বৌদি, আমাদের এখন কি শোচনীয় অবস্থা। চোখে হাত চাপা দিয়ে কান্নার অভিনয় করে কমলকান্ত বলল, এই বাড়িটা পর্যন্ত সুরজ দেশাইকে বাধা দিয়ে বাবা নাকি 50 লক্ষ টাকা নিয়েছিলেন। উন্মাদিনীর মতো ছুটে এসে সপাটে দেওয়ারের গালে চর কষিয়ে সুলোচনা বলল, টাকা বাবা নিয়েছেন না তুমি নিয়েছ? দেশে আইন আছে, পুলিশ আছে। এই বুঝি সব ফাঁস করে দিল সুলোচনা। তাড়াতাড়ি তার মুখে চাপা দিয়ে সরিয়ে নিয়ে গেল কৃষ্ণকান্ত। রিনা চিৎকার করে বলল, দেখেছ, এই জন্য কারো ভালো করতে নেই। আমরা ভাবছি মেয়ে দুটোকে সৎপাত্রে দেবার ব্যবস্থা করব, আর তারই প্রতিদান দিলেন দিদি। কৃষ্ণকান্ত ঘুরে দাঁড়িয়ে বলল, কে সৎপাত্র? তোমার দুশ্চরিত্র মাতাল মামাতো দাদার 2 লম্পট পুত্র? আমার মেয়েদের চিন্তা ছেড়ে এবার তো নিজের ছেলের কথা একটু ভাবো রিনা। রিনা হিস হিস করে বলল,
ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে দাদা। আপনি কোনোদিন আপনার মেয়েদের বিয়ে দিতে পারবেন না, এই আমি বলে দিলাম। শত চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারল না বিমল। সব আয়োজন যখন সম্পূর্ণ, তখনই ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেল তার বাবা। ট্রান্সপ্ল্যান্টেশনের কোনো সুযোগ না দিয়ে তিনি বিদায় নিলেন। পুলিশ এসে হাতকড়া পরিয়ে নিয়ে গেল কমলকান্তকে। সমস্তটাই যে ইচ্ছাকৃত সিসিটিভি ফুটেজে তার সবটাই ধরা পড়েছে। পুলিশি জেরার মুখে সবকিছুই স্বীকার করে নিয়েছে বিমল থেকে শুরু করে সেই দুজন ট্রাক ড্রাইভার। সজলদের বাড়ি থেকে সমস্ত উদ্ধার করেছে পুলিশ। রিনার পিসেমশাই বহাল তবিয়তে আছেন, তাই সারা রাত ধরে কমলকান্ত কি অপকর্ম করে বেরিয়েছে পুলিশের রুলের গুঁতো খেয়ে সেও স্বীকার করেছে। পুলিশ কমলকান্তর ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে সমস্ত টাকা বাজেয়াপ্ত করেছে। কমলকান্তর সাজা ঘোষণা হতে শুধু আর বাকি আছে। রিনা এসে ভাসুরের পায়ে কেঁদে পড়ে বলল, আপনি ওকে বাঁচান দাদা। কৃষ্ণকান্ত কঠিন স্বরে বলল, ওকে সংশোধনাগার থেকে শুদ্ধ হয়ে আসতে দাও রিনা, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। টাকার অভাবে সুকান্তর মদের নেশা চাগার দিয়ে উঠেছে। সে হাঁসফাঁস করে মায়ের ওপর চড়াও হয়েছে। মায়ের গলার হার সে ছিনিয়ে নিতে চায়। রিনা তাকে ক্রমাগত বাধা দিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে মায়ের গলা টিপে ধরেছে সুকান্ত। সাধনা সে ভয়ঙ্কর দৃশ্য জানলা দিয়ে দেখে ফুলদানি ছুঁড়ে মারে। সাধনার বয়স হয়েছে, তার হাতের জোর কমে গেছে, তাই তার টিপ ব্যর্থ হয়। কিন্তু ফুলদানিটা মাটিতে আছড়ে পড়ে ভেঙে যায়, আর সেই শব্দে সবাই ছুটে আসে। দরজায় ধাক্কা দিতে থাকে। গোলমালের ফলে সুকান্তর হাত কিছুটা শিথিল হয়ে যায়। ভাঙা ফুলদানির একটা টুকরো তুলে রিনা নিজের ছেলেকেই আঘাত করে। সুকান্তর কপাল কেটে গিয়ে রক্ত পড়তে থাকে। ভয়ার্ত চিৎকার করে ছুটে গিয়ে দরজা খুলে রিনা। কৃষ্ণকান্ত শৈলেনকে ফোন করে তার বন্ধু পুলিশ অফিসারকে খবর দিতে বলে। শৈলেন তার বন্ধুকে নিয়ে সেই রাতেই ভবানীপুরের দাস ভবনে আসে। সুকান্তকে নেশামুক্তি কেন্দ্রে রাখা হবে বলে স্থির করা হয়। হঠাৎ অঝোর ধারায় কেঁদে ফেলে অপরূপা। দাদু শয্যাশায়ী, ঠাকুমা কেঁদে কেঁদে প্রায় অন্ধ হতে বসেছেন। কাকা ক্রাইম করে জেলবন্দি আসামি। এই সব কিছুর জন্য দেওয়ালে কপাল ঠুকে ঠুকে নিজেকেই দায়ী করতে থাকে অপরূপা। সুলোচনা এবং কৃষ্ণকান্ত বলে, ধুর বোকামে, নিজেদের লো বাড়ির সাথেই তোর কাকা কাকিমার আজ এই পরিণতি। আর দাদু ঠাকুমার তো বয়স হয়েছে, যে কোনো কারণেই তো তাদের শরীর খারাপ হতেই পারত, তাই না? অপরূপা তখন দিদিকে দেখিয়ে সিথি স্পর্শ করে। অর্থাৎ সে বলতে চায়, রঞ্জন দা তো WBCS পরীক্ষায় সফল হয়ে চাকরি পেয়েছে, কিন্তু দিদি যে এখনও বিয়ে করতে চাইছে না, সে তো কেবল তার জন্যই। সে হলো এ বাড়ির অশুভ আত্মা। ডাকিনীর মতো মুখভঙ্গি করে কথাটা উপস্থিত সকলকে বোঝাতে চায় অপরূপা। শৈলেন অপরূপার হাত ধরে কাছে টেনে নিয়ে ইশারায় বলে, কে বলেছে অপরূপা তুমি খারাপ, তুমি অশুভ? আমার দাদার ছেলে ব্যাংকে ভালো চাকরি করছে, তার সাথে তোমার বিয়ে দিয়ে আমি তোমাকে আমাদের বাড়ি লক্ষ্মী করে নিয়ে যাব। কৃষ্ণকান্তকে উদ্দেশ্য করে শৈলেন বলে, কাকার আদেশ সে ফেলতে পারবে না দাদা, আপনি নিশ্চিন্ত থাকুন, বৌদিকেও আমি ঠিক রাজি করিয়ে নেব। অপরূপা হতাশ চোখে দিদির দিকে তাকায়। অদ্বিতীয়া চক্ষু নিমিলিত করে বোনকে আশ্বস্ত করে। তারপর শৈলেনকে বলে, বনুর যে আপনাকে পছন্দ, সেটা কি আপনি বোঝেন না, নাকি আপনি নিজেকেও ঠকাতে চান? শৈলেন বলে, আমি মানে? সত্যি অপরূপা, আমাকে তুমি তোমার জীবনসাথী করতে চাও? ছুটে পালাতে যাচ্ছিল অপরূপা। শৈলেন তার হাত ধরে বলে, শোনো অপরূপা, আমার একটা শর্ত আছে। অপরূপা থমকে দাঁড়ায়, চোখ রাখে শৈলেনের চোখে। শৈলেন সুলোচনাকে ইশারা করে দেখিয়ে বলে, তুমি জানো অপরূপা, তোমার নামে তোমার ঠাকুরদাদা 1 কোটি টাকা ইনশিওর করেছিলেন। তোমার মা আমাকে বলেছিলেন কথাটা, সেটা বোধহয় গত বছর ম্যাচিওর হয়েছে। কিন্তু ওই টাকা নিয়ে তো তুমি আমার ঘরণী হতে পারবে না। আমার কাছে আসতে গেলে সম্পূর্ণ নিঃস্ব আর নিরাভরণ হয়েই তোমায় আসতে হবে। রাজি আছো তো? দুস্থ আর তোমার মতো অসহায় শিশুদের জন্য আমি কিছু করতে চাই, তার জন্য ওই টাকার পুরোটাই তোমাকে দান করতে হবে। রাজি আছো তো? কেউ যেন না বলতে পারে টাকার লোভে এই বয়সে বিয়ে করলো শৈলেন সরকার। অবশ্য ভাইপোর সাথে বিয়ে দিলেও আমি এই প্রস্তাবটাই তোমাকে দিতাম। অপরূপা মৃদু হেসে মাথা নাড়ল। সেও তো এটাই চায়। গায়ে যৎসামান্য গহনা পরেই অপরূপা বিয়ের পিঁড়িতে বসতে চায়। আর ওই 1 কোটি টাকা তো তার গলার কাটা। ওই টাকার লোভেই তো কাকা তাকে বিয়ে দিতে চাইছিল একটা মাতাল আর লম্পট লোকের সাথে। সব টাকা সে দান করেই দেবে। এই বিষয় আশয় যে তার গলার কাটা হয়ে বিধে আছে, সম্পূর্ণ নিষ্কণ্টক হয়েই অপরূপা তার নতুন জীবন শুরু করবে। শৈলেনের হাতে হাত রেখে দাঁড়াবে মানুষের পাশে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।